সব জায়গায় নিজেদের লোক বসিয়ে দিচ্ছে সরকার, বলছেন আসিফ মাহমুদ। ধর্ষণের শিশু অন্তঃসত্ত্বা, পুলিশ খুঁজে না পেলেও ভিডিও বার্তা দিল মাদ্রাসা শিক্ষক। পুলিশের সামনে টেন্ডার বাক্স ছিনতাই, নেতৃত্বে যুবদল স্বেচ্ছাসেবক দল। এবং সর্বশেষ জানাবো, অন্য দেশের সঙ্গে তুলনা করলে মার্কিন চুক্তি ভালো বোঝা যাবে, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সব জায়গায় নিজেদের লোক বসিয়ে দিচ্ছে সরকার, বলছেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপি নির্বাচিত হওয়ার পরপরই গণতন্ত্র ভুলে গেছে, সব জায়গায় ধরে ধরে নিজেদের লোক বসিয়ে দিচ্ছে। এরশাদে যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করছিলেন, তারেক রহমান ঠিক এরশাদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছেন। রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীন সরকারকে আহ্বান জানিয়ে আসিফ বলেন, স্থানীয় সরকারের যে অচল অবস্থা তা নিরসনে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে, না হলে এরশাদের মতো দেশ চালালে তার মতোই পরিণতি ভোগ করতে হতে পারে। যারা জনপ্রতিনিধি হতে ব্যর্থ হয়েছেন, নির্বাচনে পরাজিত হয়েছেন এবং যারা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তাদের দিয়ে এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চালানোর পায়তারা চলছে। পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গ টেনে এনসিপির মুখপাত্র বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের নতুন প্রধানমন্ত্রী হলেন। আমরা দেখেছি যে বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন তাদের সঙ্গে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এখন বর্তমানে যারা আছেন তাদের আহ্বান জানাবো, তারা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা, পুলিশ খুঁজে না পেলেও ভিডিও বার্তা দিল মাদ্রাসা শিক্ষক। নেত্রকোনায় মদন উপজেলায় ধর্ষণের শিকার হয়ে 11 বছরের মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনার করা মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর মধ্যে অজ্ঞাত স্থান থেকে ওই শিক্ষকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একাধিক স্থানে অভিযান চালিয়েও তার অবস্থান নিশ্চিত করা যায়নি। ধর্ষণের ঘটনায় ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা করেছিলেন শিশুটির মা। স্থানীয় বাসিন্দা মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক 4 বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচালিকার কাজ করেন। স্বজনরা জানান, গত বছরের 2 নভেম্বর বিকালে মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক মেয়েটিকে ডেকে মাদ্রাসা সংলগ্ন মসজিদ ঝাড়ু দিতে বলে। এ সময় মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। ঝাড়ু শেষে একটি কক্ষে মেয়েটিকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে ওই শিশুকে এবং তার মা ও ছোট ভাইদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এভাবে একাধিকবার শিশুটিকে ধর্ষণ করে। সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। পরে তার মা সিলেট থেকে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারেন। পরে 18 এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জানান শিশুটি অন্তঃসত্ত্বা। পরে এই ঘটনায় ওই ছাত্রীর মা গত বৃহস্পতিবার বাদী হয়ে থানায় মামলা করেন। শিশুটির স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা করেছেন চিকিৎসক সাইমা আক্তার। তিনি বলেন, শিশুটি মায়ের সঙ্গে ক্লিনিকে আসেন, জানায় তার পেট ভার ভার লাগে, কি যেন হঠাৎ করে নড়াচড়া করে। পরে পরীক্ষা করে দেখতে পায় বাচ্চাটি প্রায় 7 মাসের অন্তঃসত্ত্বা। শিশুটিকে যখন বারবার জিজ্ঞাসা করি, মা তোমাকে এই কাজ কে করেছে, তখন তার চোখে মুখে ভয়ের ছাপ, শুধু বলে হুজুর এই কাজ করেছে। ওই চিকিৎসক জানান, 11 বছর বয়সী মেয়েটির উচ্চতা 4.5 ফুটের কম এবং ওজন মাত্র 29 কেজি। গর্ভস্থ ভ্রূণের বাইপারটাইল ডায়ামিটার 74 মিলিমিটার, যা শিশুটির পেলভিসের তুলনায় অনেক বড়। অর্থাৎ শিশুটির সরু কোমরের তুলনায় গর্ভস্থ বাচ্চার মাথার মাপ অনেক বেশি। এটি বড় ধরনের শারীরিক ঝুঁকি তৈরি করে। এছাড়া রক্তে হিমোগ্লোবিনের মাত্রা মাত্র 8.2। সরু পেলভিসের ভেতর দিয়ে বড় মাথার বাচ্চা প্রসব করা স্বাভাবিকভাবে সম্ভব নয়, যা মা ও বাচ্চা উভয়ের মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ছোট বাচ্চার শরীরে সিজারিয়ান সেকশনের জন্য প্রয়োজনীয় অ্যানেস্থেসিয়া বা ওষুধের ডোজ নির্ধারণ করা চিকিৎসকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। শিশুটির মা বলেন, আমাকে আমার স্বামী ছেড়ে চলে গেছে, ছোট 3 ছেলে ও 1 মেয়ে লইয়া খুব কষ্ট করি। জীবিকার তাগিদে সিলেটে মানুষের বাসায় কাম করি। মেয়েটারে আমার বাপের বাড়িতে রাইখা কষ্ট কইরা মাদ্রাসায় লেখাপড়া করাতে দিছিলাম, কিন্তু হুজুর আমার এই শিশু বাচ্চাটার সঙ্গে এমন পিশাচের মতো কাজ করতে পারলো আমি স্বপ্নেও ভাবছিলাম না। এই ঘটনায় আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মামলা তদন্ত কর্মকর্তা মদন থানার পরিদর্শক আক্তারুজ্জামান জানান, স্থানীয় একটি ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয় পরিবার। মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হলে পরবর্তীতে পুলিশের উদ্যোগে জেলা সদর হাসপাতালেও মেডিকেল পরীক্ষা
পরীক্ষা করানো হলে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে, তবে এখনো পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার ওই আসামিকে গ্রেপ্তারের জন্য সোমবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। আশা করছি দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে। আজ দুপুরে বাড়িতে গিয়ে শিশুটির খোঁজ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদপতি মিষ্টি। এ সময় তিনি প্রশাসনের পক্ষ থেকে পুষ্টিকর খাবার সহ নগদ অর্থ প্রদান করেন। ইউএনও বলেন, মেয়েটি পুষ্টিহীনতা সহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছে। তাকে মানসিকভাবে কাউন্সেলিং সহ আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আইনি সহায়তা, চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা করা হবে। এদিকে মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মামলার আসামি 5 মিনিট 4 সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য। ভিডিওতে অভিযুক্ত শিক্ষক দাবি করেছে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ভিডিও বার্তায় অভিযুক্ত দাবি করেন, মেয়েটি একসময় আমার মাদ্রাসায় পড়ালেখা করেছে, তবে ঘটনার সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক, আমিও সেটাই চাই। পুলিশের সামনে টেন্ডার বাক্স ছিনতাই, নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে পুলিশের উপস্থিতিতে দরপত্র বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যুবদলের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। এক পর্যায়ে আরডিএ ভবনের সামনে ওই নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ পর একই ভবনের 4 তলা থেকে বাক্সটি উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে নগরের 18 নম্বর ওয়ার্ড উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন, একই ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক মুন্না, যুবদল নেতা তৌফিক ও সাগর এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শরীফ ঘটনায় জড়িত। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9:30টার দিকে নেতাকর্মীরা আরডিএ ভবনে প্রবেশ করেন। এ সময় তারা সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সামনেই হঠাৎ করে টেন্ডার বাক্সটি ছিনতাই করে নিয়ে যান। এ সময় পুলিশ সদস্যরা কার্যত নীরব ভূমিকা পালন করেন। ঘটনার কিছু সময় পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টেন্ডার বাক্সটি উদ্ধার করে পুনরায় আরডিএ কার্যালয়ে নিয়ে যায়। আরডিএ সূত্র জানায়, 20 এপ্রিল কয়েকটি পরিত্যক্ত ও ব্যবহারযোগ্য মালামাল নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। আজ ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। দুপুর 1টায় দরপত্র জমা দেওয়া শেষ হওয়ার কথা ছিল এবং বেলা 8টায় বাক্স খোলার সময় নির্ধারিত ছিল। নিলামে আরডিএ মার্কেটের ব্যবহার অযোগ্য মালামাল, আরডিএ পার্কে গাছ, শিরোইল বাস টার্মিনালের পুরনো বিলবোর্ডের মালামাল এবং ঢাকায় লিয়াজো অফিস কাম রেস্ট হাউজের কিছু ব্যবহার অযোগ্য সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। নিলামের প্রায় 400টি শিডিউল বিক্রি হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তা ধারণা করছে নিলাম হওয়া মালামালের মোট মূল্য 2 লাখ টাকার মতো হতে পারে। আরডিএ এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান বলেন, দরপত্র বাক্সটি পুলিশের পাহারায় ছিল। সকাল 9:30টার দিকে কিছু উচ্ছৃঙ্খল লোক এসে পুলিশের কাছ থেকে জোর করে বাক্সটি নিয়ে যান। পরে 2 মিনিটের মধ্যে ভবনের 4 তলায় বাক্সটি রেখে চলে যান তারা। এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ গোয়েন্দা সংস্থার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এরপর নিরাপত্তা জোরদার করা হয়। পরে তারা বেলা 8টার দিকে বাক্স খুলেন। দরপত্র বাতিল হবে কিনা তা পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ গাজীউর রহমান বলেন, এ ঘটনায় আরডিও কর্তৃপক্ষ অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক জানান, তিনি ঘটনাটি শুনেছেন। সংগঠনটির কেউ এতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।